টকশোতে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে মন্তব্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের। বুধবার মুক্তিযোদ্ধা কোটা বাতিল চেয়ে করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি কথা বলেন। প্রধান বিচারপতি আরও অনেকগুলো কথা বলেছেন, সবগুলো কথাই একটু একটু করে আমি একটু তুলে ধরছি। তিনি বলেন, শিক্ষার্থীরা বুঝে না বুঝে আন্দোলন করতেই পারেন, তাদের মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর যাদের দায়িত্ব ওনারা তা পালন করতে পারছেন না। প্রধান বিচারপতি বলেন, টকশোতে যারা কথা বলছেন তাদের কথা শুনে মনে হয় তাদের চেয়ে জ্ঞানী গুণী আর কেউ নেই। আমরা যারা বিচারকের আসনে আছি তারা কিছুই জানি না। প্রধান বিচারপতি আরও বলেন, শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে সেটা অ্যাপ্রিসিয়েট করা যায় না। হাইকোর্ট একটা রায় দিয়েছেন, সেই রায় সঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য আপিল বিভাগ রয়েছে। আপিল বিভাগ তো হাইকোর্টের রায় বাতিলও করতে পারে বা সংশোধন করতে পারেন, আবার বহালও রাখতে পারেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন, এটাই তো যথাযথ ফোরাম। প্রধান বিচারপতির এই কথার প্রতি আমরা শ্রদ্ধা রেখেই আমাদের 1 টাকার খবরের 1 কাপ খবর নিয়ে বসেছি। আর যেই অনুযোগ তিনি করেছেন, একটু অনুযোগের সুরেই বলেছেন, টকশোতে যারা কথা বলেন তারাই বোধহয় সব কিছু বোঝেন। আমরা গায়ে লাগাচ্ছি না সেই কথাটি, আমি ব্যক্তিগতভাবে গায়ে লাগাচ্ছি না। কারণ হলো, এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে কারা কোথায় কিভাবে কথা বলে ঠিক জানি না। এই প্রথম আমরা 1 টাকার খবরে আলোচনাটি সূত্রপাত করছি। এমন একজনের কথা শুনবো আজকে। শাশ্বতী বিপ্লব, মিডিয়ার একটা পরিচিত মুখ, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট। কোটা বিরোধী আন্দোলন নিয়ে এর আগে 2018 সালে যখন নাকি আন্দোলন তুঙ্গে এবং সেটা একটা বিরাট রাজনৈতিক ইস্যুতে পরিণত হলো, শাশ্বতী বিপ্লবের নামের আগে কিন্তু যে টকশোর বিশেষ বক্তা, টকশোর উনি টকশো করে বেড়ান, সেরকম কোনো বিশেষণ নেই। কিন্তু এই শাশ্বতী বিপ্লবী একটি তথ্য সমৃদ্ধ এবং যুক্তি দিয়ে তাদের সাথে অন্তত কথা বলা যায় এরকম একটি লেখা লিখেছিলেন। আবারও আন্দোলন যখন নাকি এতদিন পরে আবার নতুন করে রাস্তায় নেমেছে, ব্লকেট হচ্ছে, নানান কিছু হচ্ছে, একদিকে আদালতে যাওয়ার কথা বলছে, পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা হচ্ছে, তখনও টকশোতে না গিয়ে শাশ্বতীর একটা লেখা অনেকেরই দৃষ্টি কেড়েছে। টকশোতে যারা কথা বলেন তাদের দৃষ্টি কেড়েছে কিনা জানি না, সে দায়িত্ব আমাদের নয়। আমার মনে হয়েছে যে শাশ্বতীর এই পয়েন্টগুলো একটু মাঝে মধ্যে, যেই শিক্ষার্থীরা রাস্তায় আছেন তারা তো মোবাইলটা ব্রাউজ করেন, কখনো 1 টাকার খবর দেখলেও দেখতে পারেন। সে কারণে আমাদের এই প্রয়াস। 1 কাপ খবরে পুরোটাই আমি শাশ্বতীর সেই পয়েন্টগুলো নিয়ে শুনব। কোটার মেধা বনাম মেধার কোটা, এটা শিরোনাম ছিল, কিন্তু যদি একটু পয়েন্ট করে জানতে চাই শাশ্বতী, আমি আপনার লেখাটা মানে দুর্দান্ত যুক্তি একেবারে আছে। আমাদের বাচ্চাদের কাছে প্রথম যুক্তি আপনি হাজির করেছেন যে তোমরা দেখো যে কতজন আসলে প্রিলিমিনারির জন্য পরীক্ষা দেয়, কতজন প্রিলিমিনারিতে টেকে। মানে আন্দোলনটা দেখে অনেক সময় মনে হয় যে কেউ পরীক্ষা দেয় না, কোনো মেধাবী মানুষ পরীক্ষা দেয় না, শুধুমাত্র এই মুক্তিযোদ্ধার পরিবার পরিজন বা নাতিপুতি যারা আছেন তারা এসে হুড়মুড় করে এই সবগুলো পদ পদবি নিয়ে নিচ্ছে, তারা চাকরিতে ঢুকে যাচ্ছে, এরকম একটি পারসেপশন। কারণ আমরা তো ভেতরটাও দেখি না, যারা আন্দোলন করছেন তারাও কিন্তু পরিষ্কার করে তাদের 1 নাম্বার পয়েন্টটা কি, যুক্তিটা কি, সেটাও পরিষ্কার করতে পারেন নাই। পরিষ্কার হতে চাই শাশ্বতী, আমার কোনো কথাই কিন্তু নাই, একেবারে ওখান থেকে শুরু। ধন্যবাদ মুন্নিদি। আসলে আমি এই তরুণ প্রজন্মের, এরা তো আমাদের সন্তান তুল্য, এই তরুণ প্রজন্মের যে কোনো আন্দোলন, যে কোনো দাবির পাশে থাকতে চেয়েছি, থাকতে চাই সবসময়, এবং থাকার চেষ্টাও করি। কিন্তু একটু সমস্যা হয়ে যায় যখন আমি দেখি যে সেই আন্দোলন থেকে যে দাবিগুলো আসে সেগুলো কোনো সারবস্তু থাকে না, সেগুলোর কোনো এভিডেন্স বেস অ্যানালাইসিস থাকে না। এখন আমরা যখন কোনো কিছু একটা দাবি করি, কারণ সেটা আমার বাবা মায়ের কাছে হোক, আমার পরিবারের কাছে হোক বা সরকারের কাছে হোক, সেটার তো কিছু সারবস্তু লাগে, একটা ক্ল্যারিটি লাগে যে আমি কী চাই, কেন চাই, কিভাবে চাই। এবং সেই চাওয়াটা তৈরি হওয়ার আগে আমার বুঝতে হয় যে এই ঘটনাটা বা যে কোনো একটা ঘটনা কেন ঘটে, কী প্রক্রিয়ায় ঘটে। আমার কাছে 2018 সালেও মনে হয়েছিল, এবারও মনে হচ্ছে, এবং আমি বলবো ব্যাখ্যা দিয়ে যে এই আন্দোলনের যে দাবিগুলো, সেই দাবিগুলো কোনো সারবস্তু নেই,
প্রচণ্ড রকম ক্ল্যারিটির অভাব এবং সঠিক তথ্য এই বাচ্চাগুলোকে, ছেলে মেয়েগুলোকে কেউ দিচ্ছে না, না দিয়ে এদেরকে মাঠে নামিয়েছে এবং এদেরকে মিসগাইড করছে। আমি যদি একটু বলি, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কোটা কেন, এবং কোটা কি শুধু বাংলাদেশেই হয়? না, কোটা বিশ্বব্যাপী যে কোনো রাষ্ট্রে, আপনার খবর নিয়ে দেখবেন যে কোনো রাষ্ট্রে কোটা সিস্টেম আছে। কোটা একটি মানবাধিকার। হ্যাঁ, আপনারা জানেন যে মানবাধিকার সর্বজনীন দলিল আছে, একটা ইউনিভার্সাল ডিক্লারেশন, সেখানেও কিন্তু কোটা সিস্টেমের কথা বলা আছে আমাদের সংবিধানেও, খুব স্বাভাবিক কারণে। কেন বলা আছে? কারণ যে কোনো জনগোষ্ঠীতে বিভিন্ন সময় নানা কারণে, অর্থনৈতিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য হতে পারে, আমরা দেখি কোনো না কোনো কারণে, এমনকি অনেক সময় সংখ্যার কারণেও হয়, একটা জনগোষ্ঠী আরেকটা জনগোষ্ঠীর চাইতে পিছিয়ে থাকে। কিন্তু আমরা যখন সামষ্টিকভাবে চিন্তা করি, আমরা চাই যে সবাই একইভাবে এগিয়ে যাক। সেই এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু একটা পদ্ধতি হচ্ছে কোটা সিস্টেম। হ্যাঁ, এবং এটা কিন্তু কেউ চাইলেই মনের মতো করে বানিয়ে ফেলতে পারে না। যারা কিনা প্ল্যানিংয়ে কাজ করেন, যারা কিনা বাজেটে কাজ করেন, যারা কিনা একটা দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তৈরি করেন, তারা বিভিন্ন রকম অ্যানালাইসিস করেন, তারা ডেটা নিয়ে কাজ করেন এবং সেই ডেটার উপর ভিত্তি করে তারা এই সিস্টেমগুলো বানান। আমরা যদি পার্টিকুলারলি বিসিএস এর দিকে তাকাই, যেটা নিয়ে সরকারি চাকরি, যেটা নিয়ে এত বড় আন্দোলন হচ্ছে, সেখানে আমরা বলছি যে 52% কোটা, এবং সেটার হিসাবটাও আমরা পেয়েছি না। 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% হচ্ছে আদিবাসী বোধহয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী মানুষদের জন্য। এখন আমরা যদি একটা একটা করে যাই, আমরা যদি দেখি যে কোটা সিস্টেম কিভাবে কাজ করে, আমরা জানি প্রতি বছর একটা সার্কুলার হয়, এবং লেটেস্ট যে বিশেষ পরীক্ষাটা হয়েছে, যেটা কিনা মানে লেখাটাতে যে রেফারেন্সটা আছে সেটা হলো 43তম বিসিএস পরীক্ষা, এবং এটার ওই যে লাস্ট পরীক্ষাটা মানে মৌখিক পরীক্ষাটা হয়েছে নভেম্বরে 2003-এ। তাইলে এটা আমাদের একদম 2023-এর নভেম্বরে, মানে এটা আমাদের সবচেয়ে লেটেস্ট ডেটা, যেটা কিনা পূর্ণ প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। সেইটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব এবারের এই পরীক্ষায় 43তম বিসিএস পরীক্ষায় মোট 4,42,832 জন অ্যাপ্লিকেশন করেছিলেন। কিন্তু অ্যাপ্লিকেশন অনেকেই করে, কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করে না। সেই জায়গা থেকে নেক্সট স্টেপটাই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে অংশগ্রহণ করেছিল 3,21,572 জন। তার মানে আমরা এই 3 লাখ নিয়েই কথা বলতে পারি, 3 লাখ নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এবং এই আবেদন করা থেকে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া পর্যন্ত কিন্তু কোনো কোটা নাই, যে কেউ করতে পারে। হ্যাঁ, এটা একটু মনে রাখাটা জরুরি। আচ্ছা, এখন আমরা দেখেছি এই যে পরীক্ষা দিয়েছিল আমাদের 3,21,572 জন, তার থেকে প্রিলিমিনারি পরীক্ষা কতজন পাশ করেছিল? আমরা দেখতে পাই যে মাত্র 15,229 জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। এবং এটাও মনে রাখা দরকার যে এখানেও কিন্তু কোনো কোটা নাই। এখন এই যে 15,229 জন, তারা সবাই কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো বাধা নাই। তিনি মুক্তিযোদ্ধা হন বা না হন, প্রতিবন্ধী হন বা না হন, নারী হন, পুরুষ হন, সকলে পারবেন। এখানে কোনো ভাগাভাগি বা কোনো কোটা নাই। এখন এই মানে তাদেরকেও তো আমি একটা মেধার একটা জায়গায় আমি কনসিডার করতে হবে। 3,21,000 থেকে যেখানে 15,000-এর মধ্যে ওনারা আসতে পেরেছেন। হ্যাঁ, এখন যখন লিখিত পরীক্ষা নেওয়া হয়, তখন দেখা গেল যে 15,229 জনের সকলে আসেননি, এসেছেন 13,671 জন পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা। হ্যাঁ, এবং এই লিখিত পরীক্ষাতেও কিন্তু কোনো কোটার ব্যবস্থা নাই। এবং এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন 9,400 এই লিখিত পরীক্ষায় পাশ করেছেন 9,840 জন। এখানে কোনো কোটা নাই, এখানেও কোনো কোটা নাই। কাজে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি পরীক্ষা বা আবেদনপত্র থেকেও যদি থেকে শুরু করে এই যে 13,000 থেকে যদি ধরি, তাহলে 13,000-এর মধ্যে বাদ কিন্তু চলে গেল মোটা অংশটাই। এবং আমরা যদি কম্পেয়ার করতে চাই এবং যদি দেখতে যাই যে মানে কত পার্সেন্ট
যারা কিনা প্রিলিমিনারি মানে আবেদন বাদে দিলাম, যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন এবং যারা ফাইনালি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তারা কত শতাংশ? তারা হচ্ছে মাত্র 3.6%। আচ্ছা, আপনি বুঝতে পারছেন, মানে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন এবং যারা ফাইনালি রিটেন পরীক্ষা দিলেন, উত্তীর্ণ না, হ্যাঁ উত্তীর্ণ হলে 9,840 জন, তারা কিন্তু ওই প্রিলিমিনারি সংখ্যাটা 3.6% মাত্র। এখন একটা যে কোনো জনগোষ্ঠী বা একটা প্রতিযোগিতার যখন আপনি 3.6% এসে দাঁড়ান, তখন আপনি কাকে মেধাবী বলবেন, কাকে মেধাবী বলবেন না? ভেরি গুড। তারা সকলেই মেধাবী, এবং এই 3.6%-এর কেউই কিন্তু কোনো রকমের কোটায় আসেননি। তারা প্রত্যেকে একই রকমভাবে সমান পরীক্ষা দিয়ে, সমান প্রতিযোগিতা করে এই জায়গাতে এসে দাঁড়িয়েছেন। এখন এই যে 3.6% বা 9,840 জন, এইখান থেকে আমরা কোটা হিসাব করব। তার মানে আমরা মেধাদের মধ্যে থেকে মেধার কোটা, মেধাদের কোটা, অমেধাবীদের কোটা না। যদিও মেধাবী শব্দটা নিয়ে আমার বরাবর আপত্তি আছে, সেটা নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করতে পারবো। হ্যাঁ, আমি মনে করি সকলেই মেধাবী, কিন্তু যেহেতু আমরা একটা প্রক্রিয়া মেনে চলি, একটা প্রক্রিয়া, আমরা সরকারি চাকুরিতে আসি, এই প্রক্রিয়াকে যদি আমি সম্মান করি, তাহলে এই প্রক্রিয়া অনুযায়ী এখানে কিন্তু কোনো অসমতা, অসাম্য, বৈষম্য কিছু নাই। কাজে মানে এটাই আমার বিশ্বাস যে এই যে আমাদের সন্তানেরা রাস্তায় আছেন, তাদের কাছে এই ব্যাখ্যাটা নাই, তাদের কাছে এই সংখ্যাটা নাই।